নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাটিগড়ায় মা, স্ত্রী ও সন্তানদের অকথ্য নির্যাতন, পুত্রের বিরুদ্ধে মামলা। পুরনো পেনশন স্কিম চালুর দাবি, সারা দেশের সঙ্গে শিলচরেও বিক্ষোভ। প্রয়াত সন্তোষ মোহনের ৯১তম জন্মদিন পালিত, বিভিন্ন কর্মসূচি শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটিগড়া কেন্দ্রে রাজেশ্বরপুরের বাসিন্দা রূপম বৈষ্ণবের হাতে অমানবিক নির্যাতনের শিকার হলেন তার মা বিমলা বৈষ্ণব, স্ত্রী যোগমায়া বৈষ্ণব এবং কোলের শিশুসহ ৩ সন্তান। সোমবার দুপুরে কালাইন থেকে বাড়ি ফিরে স্ত্রী ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে রূপম। এক পর্যায়ে স্ত্রী ও শিশু সন্তানদের মারধর করে, যার ফলে তাদের শরীর ও মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে গেলে রূপমের মা বিমলা বৈষ্ণব বাধা দেন। ছেলের হাত থেকে ধারালো অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে নিজেই ছেলের হাতে গুরুতর জখম হন। কোনো মতে ছেলের বউ ও নাতি নাতনিদের নিয়ে পালিয়ে গিয়ে বিমলা বৈষ্ণব সাহায্য চান মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জমিলা বেগমের কাছে। পরে জমিলা বেগমকে সঙ্গে নিয়ে কালাইন থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিমলা এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। বর্তমানে পুত্রবধূ এবং নাতি নাতনিদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় বিমলা বৈষ্ণব। আপনার নামটা কি? বিমলা বৈষ্ণব, কোন জায়গায়? রাজেশ্বরপুর। আপনার ঘটনাটা কি বলতো? ঘটনা কিচ্ছু না, হ্যাঁ তো ঘর থেকে গেল বালাবালি। আমার ছেলে রূপম বৈষ্ণব আচ্ছা, ঘর থেকে গেছে বালাবালি, আইসে তো সাজিয়ে আইসে, আর তো উপায় নাই। সাজিয়ে আইছে মানে? খায় একটু। আচ্ছা আচ্ছা। তো বউরে, আমি একটু বাইরে আসলাম, বউরে বাচ্চাটির খুব মারপিট করে, আমি খবর পাইয়া দৌড়াইয়া আইসি করো। আবার পরে তো আমার আর নিস্তার নাই, বউরে টানিয়া বার করিয়া দিলার বাবার বাড়ি যাইতো গিয়ে। আমি বাবার বাড়ি খেনে যাইতো, কেন তাই খাইব থাকবো না, তাইলে আমিও যাইতাম গিয়া, মানে নানান উপদ্রব। এটা প্রায় দিনও ওরকম করতে গিয়ে ১-২টা দিন বালা যায়, মানে আপনার বউর নাম কি? যুগমায়া বৈষ্ণব। আপনার পাশে যে তাই হ্যাঁ, ছেলের বউ, হ্যাঁ, বউরে মারে? বউটাই বহুত অত্যাচার সহ্য করিয়া আছে। আর আপনার হলো ছেলে, ছেলেও আপনারে মারে? আমি তো বউটারে বাঁচানি যাই, তো আমার উপরে পরে আপনার কাছে খুব মানে কিরকম মানে মারছে? কি তা জানি, গাড়ির একটা কি আসিল তার হাতে, ওটা দিয়া বউরে মারেন। আমি টানাটানি করছি, কইতেও আমার লইয়া মারি দিছে, ধাক্কা মারিয়া ওয়ালে বালাইছে। আর বাচ্চারা কোনো মারধর করে? করছে তো করে, তো ছোট বাচ্চাটার কপাল উপাল ফুলা আছে। ওই যে আপনার মুখে মারছে? ওই মারছে, ওই যে দেখলেন, ওই যে বাচ্চার এখানে। এরপরে বউর আছে, আরো শরীর ইয়ে আছে। প্রায় ৪টা সময় তাই নাইছেন। তার নাম হইল বিমলা বৈষ্ণব, বাড়ি রাজেশ্বরপুর। ছেলের বউ যোগমায়া বৈষ্ণব। তো তাই নাই একদম মানে অস্থির হইয়া এই পর্যন্ত সমস্ত শরীর খাফের খান্দিয়া যে কিতা হয়েছে এবারে যেমনে দেখছেন কেন ইয়ে করিয়া একদম তো ছেলে আপনারা দেখরা ছেলে কেন ইয়ে করছে করিয়া খাটিয়া উঠিয়া করছে, তাই তো এখান থেকে কোনো মতে পালাইয়া খালাইন পর্যন্ত আইছে, গুমরা ঢুকতে পারতা। তো এখন এমন এক সমস্যা দেখুন, আমরা তো তান্ডে রাখতাম পারতাম না। তাই তো কই না, আমি এখন বাড়িতে গেলে মানে মারি লইব, বউরে মারবো না বাচ্চা মারবো। এখন এমন অবস্থায় হয়েছে, এখন তো তান্ডে টানার আশ্রয় লইতে লাগবো, রাত্রে তো তারা এখানে রাখা হইব। আর এই ধরনের অত্যাচার করে তারা যদি যায়, তারা গ্রামও বলে ফেল, পঞ্চায়েত সেউরে মানে না। সেউরে না মানলে আমার ওটাও ইয়ে থাকবো আপনার মাধ্যমে, ছেলেটারে পুলিশ প্রশাসনে উঠাইয়া নিয়ে একটা তার যে জেল জিম্মায় রাখক, আর তারারে বাড়িতে নিয়ে ঢুকাইয়া দেয়। আর তারারে তো অন্যত্র ৫টা বা ৬টা মানুষের অন্যত্র কই রাখা হইব, তারা তো আশ্রয়হীন হইয়া আইছে। আর এমন একটা জিনিস হচ্ছে যে তাই কইছেন ওটাও যে মদ খাইয়া প্রত্যেক দিন এইরকম অত্যাচার করে। বাচ্চাটারে মারছে দেখরা আপনারা, মারে মারছে, তার শরীরের বউটার তো কাপড়ের নিচে অনেক ইয়ে আছে, ডাক্তারে তারা মেডিকেল করাইবো, এখন আমরা পুলিশকে করাইব। বাচ্চা এইটারেও মারপিট করে। এখন তাইন কইরা গেতা, তাইন এখন আর বাড়িতেও যাইতা না,
তখন বাড়ির যাই যদি হয় পুলিশে তান্ডে নিয়ে বাড়ি ঢুকাই তো তারে উঠেই আন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যদি আমরা তারা রাখার ব্যবস্থা থাকতে হয়তো আমরা সোশিয়াল ভাবে বা সামাজিক ভাবে আমরা দেখতাম, কিন্তু তারা তো রাখার ব্যবস্থা আমরা কাছে নাই। আপনারা মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। ধন্যবাদ। শ্রমিক সংগঠন এআইইউটিইউসির আহ্বানে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম পুনরায় চালুর দাবিতে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কাছাড় জেলা কমিটি। এদিন বেলা 11:30টায় ক্ষুদিরাম মূর্তির সামনে সংগঠনের জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক কর্মচারী বিরোধী ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করা, ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করা ইত্যাদি দাবিতে স্লোগান দেন। এরপর সেখানে উপস্থিত জেলা কমিটির সভাপতি সুব্রত চন্দ্র নাথ বলেন, গোটা দেশের শ্রমিক কর্মচারীরা যখন নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন, তখন কেন্দ্র সরকার তা চাপে পড়ে বাতিল করলেও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার পরিবর্তে ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে, যা নতুন পেনশন স্কিমের চেয়েও মারাত্মক শ্রমিক কর্মচারী বিরোধী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইউনিফাইড পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহসভাপতি ভবতোষ চক্রবর্তী, অন্যতম সদস্য রামকুমার বাগতি সহ চম্পালাল দাস, কুমুদ সিনহা প্রমুখ। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আজকে থেকে অর্থাৎ 1 এপ্রিল 2025 সাল থেকে পুরনো পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিমের পরিবর্তে নতুন একটি পেনশন স্কিম চালু করেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস সংক্ষেপে। এই ইউপিএস শ্রমিক এবং কর্মচারীদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। তাই আমরা অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার বা এআইইউটিইউসির তরফ থেকে গোটা ভারতবর্ষব্যাপী আজকের দিনটা প্রতিবাদ দিবস হিসাবে আমরা পালন করছি, এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই শিলচর শহরে এআইইউটিইউসির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজকে এই প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে পেনশন বিষয়টা হচ্ছে একটা অনুদানের মতো বিষয়, যে অনুদান একজন কর্মী, একজন শ্রমিক, একজন কর্মচারীর দীর্ঘদিনের চাকরির স্বীকৃতি হিসাবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে তাকে অনুদান হিসাবে এই টাকাটা অবসর প্রাপ্তির পরে দিয়ে থাকে। এখানে কোনো কর্মচারী তার ব্যক্তিগত বেতন থেকে কিছু পয়সা জমা করার কোনো বিষয় থাকে না। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের 91তম জন্মদিন শিলচরে পালন করা হয়। সোশিও কালচারাল ও স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফে শিলচর রাজীব ভবনের পাশে থাকা প্রয়াত সন্তোষ মোহন দেবের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ট্রাস্টের কর্মকর্তারা। পরে বক্তব্য রাখতে গিয়ে পার্থরঞ্জন চক্রবর্তী ও বাবুল হোট তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, সন্তোষ মোহন দেব তার রাজনৈতিক জীবনে দেশ ও সমাজের উন্নতি সাধনে বিশেষ অবদান রেখে গেছেন। ক্রীড়া জগতেও তার কৃতিত্ব ছিল অপরিসীম। প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করে তার দর্শানো পথে প্রত্যেককে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে চলার আহ্বান জানান তারা। প্রয়াত সন্তোষ মোহন দেবের 91তম জন্মদিন উপলক্ষে আগামী 5 এপ্রিল ট্রাস্টের তরফে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন শিল্পীরা তাদের মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করবেন। এদিন একজন ক্রীড়াবিদ সহ শহরের বেশ কিছু কৃতি ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হবে বলেও জানিয়েছেন ট্রাস্টের সদস্যরা। এদিকে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফেও মঙ্গলবার প্রয়াত সন্তোষ মোহন দেবের 91তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দলের তরফে তার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি প্রয়াত দেবের জীবনের বিভিন্ন দিক এদিন আলোচনা করেছেন দলের কর্মকর্তারা। আজ 1 এপ্রিল, এই দিনে 90 বছর আগে
জন্ম হয়েছিল বরাকের রূপকার সন্তোষ মোহন দেবের। আজ আমরা উনার 91তম জন্মবার্ষিকী পালন করছি। বিভিন্ন কার্যসূচির মধ্যে মাল্যদান সহ আমাদের 5 তারিখে কালচারাল অনুষ্ঠান আছে, যেটাতে কলকাতা থেকে শ্রীকান্ত আচার্য এবং আরও শিল্পীবৃন্দ যোগদান করবেন, সঙ্গীত বিদ্যালয় যোগদান করবে। আমরা সন্তোষ মোহন দেবের কে ভুলিনি, ভুলব না। সন্তোষ মোহন দেব অমর রহে, তার আত্মার চিরশান্তি কামনা করে সোশিয়াল কালচারাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করছে। আজ 1 এপ্রিল, ঠিক আজকের দিনে 1934 সালে আমাদের প্রিয় নেতা সন্তোষ মোহন দেব জন্মগ্রহণ করেছিলেন। আজকে ওনার 51তম জন্মদিন উপলক্ষে আমরা ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা সকালবেলা আমাদের এই বরাকের রূপকার, উনি ক্রীড়া জগতের মুখ্য পৃষ্ঠপোষক, শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের রূপকার, সেখানেও আমরা সকাল 8টায় ওনার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে ওনাকে শ্রদ্ধা করেছি, ওনারকে স্মরণ করেছি। ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই ট্রাস্টের পক্ষ থেকে আগামী 5 এপ্রিল আমরা এই রাজীব ভবনে একটি বিচিত্র অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আমাদের যে কর্মসূচি আছে সেটা আমরা নির্ধারিত 5 এপ্রিল পালন করছি। সেখানে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একজন ক্রীড়াবিদকে আমরা আর্থিক সহায়তা করব। আমরা চাই সন্তোষ মোহন দেব যেভাবে ক্রীড়ার জগতের জন্য তার জীবন উৎসর্গ করেছে, আমরা সেইভাবে তাকে স্মরণ করে আমাদের বরাকে যারা কৃতি ক্রীড়াবিদ আছে তার কালাইন শোলিগ্রামের লারাং নদীর উপর অসমাপ্ত সেতুর কাজ শীঘ্রই শুরু হবে। এলাকা পরিদর্শন করে একথা জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাছাড় জেলার কালাইন শোলিগ্রামের লারাং নদীর উপর 2018 সালে তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈন নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 2022 সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে। ফলে নদী পারাপারে স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামবাসীরা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কাছে শীঘ্রই সেতুর কাজ শেষ করার দাবি জানান। সেতুটির অসমাপ্ত কাজ শেষ করতে বিধায়ক মুখ্যমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে 18.35 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে শোলিগ্রামের এই ব্রিজ 58 মিটারের ব্রিজ ছিল, অনেকগুলো কাজ করা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে এবং এই অঞ্চলের জনসাধারণ এবং আগের বিধায়ক বা অনেকে মিলে অনেকগুলো কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল এবং 18 মিটার জায়গা এখনও বাকি আছে। তাই যেহেতু একটা সমস্যা ছিল যে আরতি দাস ওনার পরিবারের একটা ঘর, এই ঘরটা এখানে থাকার জন্য অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল। সেখানে অ্যাপ্রোচ হয়তো বা ব্রিজটা কমপ্লিট করে, অ্যাপ্রোচ না হলে হয়তো বা ব্রিজটা ফাংশনিং হতো না। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ ক্রমে ওনাদের একটা ডিমান্ড ছিল যে ওনাদের একটা জায়গার দরকার এবং আর্থিক সাহায্যের দরকার। তো আমি ওনার ঘরে আসি এবং ওনাকে বলি যে আপনাকে আর্থিক সাহায্য আমি করব। আমি 50,000 টাকা এখন চেক আমি ওনার হাতে তুলে দিলাম এবং ইতিমধ্যে
আপনারা খুশি হবেন যে ওনার জায়গার ইতিমধ্যে প্রপোজাল চলে গিয়েছে, জায়গাও ইতিমধ্যে দেখানো হয় যে কোন জায়গায় কোনো ঘর করবেন। ঘরের কাজ শুরু হোক। আমি কমলাক্ষ দেবুরকাইজ তো আমি প্রতিশ্রুতিবদ্ধ সেই ঘর বানানোর জন্য আনুষঙ্গিক আরও যা টাকার দরকার হয় নিশ্চয়ই আমরা টাকার একটা সাহায্য করবো, যাতে ঘর একটা এই ভদ্রমহিলাকে যাতে একটা ঘর একটা বানিয়ে দিতে এই অঞ্চলে যাতে আমরা দিতে পারি। ইতিমধ্যে সলিগ্রাম ব্রিজের 18 মিটার যে জায়গা বাকি আছে এবং অ্যাপ্রোচ দুই সাইডের অ্যাপ্রোচ মিলে 212 মিটার জায়গা অ্যাপ্রোচ 18 মিটার এবং দুই সাইডে প্রায় 100 মিটার অ্যাপ্রোচ হবে। তার জন্য 1,83,05,000 টাকা স্যাংশন হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিতে সেই ডেভেলপমেন্টের জন্য উনি একটা তৎপরতা চালিয়েছেন। তো সেই সলিগ্রামের ব্রিজ, এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই অঞ্চলের মানুষের যারা নেতৃত্ব যারা আছেন, যারা বিশেষ করে বিজেপি নেতৃত্ব, ওনারা অনেক সময় অনেকদিন বলেছেন যে ব্রিজের কথা বলেছেন, ওনারা অনেক সময় ওনারা সেই ব্রিজের জন্য ওনারা তৎপরতা চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিমটা দেয় এবং ইতিমধ্যে গভর্নমেন্ট চলে গিয়েছে, অলমোস্ট স্যাংশনও হয়ে গিয়েছে কাজ। আমি বিশ্বাস করি যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসবে, টেন্ডার হয়ে যাবে, আফটার পূজার পরই আমরা কাজ এখানে শুরু করব। এবং ইন দি মিন টাইম আমরা ওনার ঘরটা অন্য জায়গায় বানানোর জন্য কোন জায়গায় বানানো যায়, কোন জায়গায় ঘর আমরা তৈরি করতে পারি এই অঞ্চলের মানুষকে, কারণ এই অঞ্চলের মানুষের একটা বিরাট বড় একটা ডিমান্ড ছিল যে জায়গায় বানানো দরকার, জায়গা দেখেছেন আপনি, এই জায়গায় আপনারা ঘর বানাবেন। ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ভাটগ্রামের কোনাপাড়া ভাটগ্রামের যে রোড, সেই রোডের জন্য 1,14,00,000 টাকা স্যাংশন হয়েছে। ইতিমধ্যে সেটাও চলে গিয়েছে এবং ইতিমধ্যে সেগুলো টেন্ডার প্রসেস হবে এবং ইতিমধ্যে কাজটা শুরু হবে। এছাড়া আরও এই অঞ্চলে ডিমান্ড আছে এবং অনেক রাস্তাঘাটের কাজ করতে হবে। তো সেই রাস্তাঘাটের কাজ এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, তার জন্য যা করণীয় দরকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নেতৃত্ব, এই অঞ্চলের বিজেপি নেতৃত্ব সবাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ সামনের দিন যাতে সেই কাজগুলো, আনুষঙ্গিক কাজগুলো যাতে আমরা করতে পারি। এবং ইতিমধ্যে আমি 50,000 টাকা তুলে দিলাম, ওনার হ্যান্ডিক্যাপ ছেলে 50,000 টাকা তুলে দিলাম। এবং সামনের দিন যেদিন আপনি কাজ শুরু করবেন, সেই কাজ শুরু করার দিন আমরা সবাই এখানে থাকবো এবং তার জন্য যা টাকার প্রয়োজন হয়, আনুষঙ্গিক যা টাকার প্রয়োজন হয়, একটা ঘর তৈরির জন্য আনুষঙ্গিক যে টাকার প্রয়োজন হয়, সেই টাকা আমরা নিশ্চয়ই সেটার আমরা ব্যবস্থা করে দেবো। এবং সামনের দিন যাতে সুন্দর একটা ব্রিজ হয়, এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতে একটা আমূল পরিবর্তন হয়, সেটাই কামনা করছি। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরতি দাস এবং ওনার পরিবারের সদস্যদেরকে, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সহযোগিতা। এবং সামনের দিন যেহেতু এই পরিবার হয়তোবা এই জায়গায় এখানে আছেন, ওনাদের একটা ব্যবস্থা করে দিতে হবে, একটা ঘর বানিয়ে দিতে হবে, সেই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং সামনের দিন আমি মনে করি ইলেকশনের আগে আমরা একটা সুন্দর একটা ব্রিজ দিয়ে অন্তত আমাদের কালানির সঙ্গে আমাদের যোগাযোগ হবে, সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ সেই ব্যাপারে। চুরির ঘটনা দিন দিন বাড়ছে। আবারও বাইক চুরি শিলচর তারাপুর রেল স্টেশন অফিসের পার্কিং থেকে। তারাপুর কালীমোহন রোডের বাসিন্দা শিলচর রেল স্টেশনের কর্মী অপূর্বলাল দেব প্রতিদিনের মতো নিজের বাইক অফিসের সামনে রেখে ডিউটিতে যান। সোমবার রাতে ডিউটি সেরে বাইরে এসে দেখেন বাইকটি উধাও। পরে সিসিটিভি চেক করে দেখা যায় একটি লোক বাইকটি নিয়ে পালিয়ে গেছে। পরে তিনি মালোগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করতে এলে হঠাৎ অপূর্বলালের ফোনে কল আসে বাইকের সন্ধান পাওয়া গিয়েছে অন্নপূর্ণা সেতুর পাশে। পরে তিনি সেখানে ছুটে গিয়ে দেখেন দুধপাতিল এলাকা থেকে চোর সহ বাইক উদ্ধার করেছে পুলিশ। এই চোরের বয়স 17 বছর হবে। শিলচর শহরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার নাম হলো অপূর্বলাল দেব। আমি তারাপুর কালীমোহন রোডে আমার বাসা। তো আমি আরএমএস অফিসে কাজ করি। কালকে আমার ডিউটি আছিল, তো আমি ডিউটি করাতে আসলাম আর। তো আমার অফিসের যে সামনে যে পার্কিংটা, এখানে আমার বাইক রাখা আছে এবং আরও বাইক সবেরই থাকে। তো আমি তো কাজ করি আর খেয়াল নাই, আমার নাইট ডিউটি আছিল। রাত্রে 8টা-9টার সময় হঠাৎ বাইরে এমনি চোখ পড়ছে আর কি, দেখি বাইকটা মিসিং নাই। তো নাই তো সবগুলো বাইকটা সবের আছে, আমার বাইকটা নাই, মানে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে তো বহুত চিন্তা করলাম, এদিক দেখলাম আমরা সব স্টাফ মিলিয়া, না বাইকটা পাইলাম না। তো ভাবলাম যে এটা চুরি হয়ে গেছে। তো সিসিটিভি ফুটেজটাও আমরা সঙ্গে সঙ্গে লইছি। লইয়া দেখলাম যে বাইকটা একটা ছেলে অস্পষ্ট, ওই ছেলেটাই নিয়ে বাইকটা এখান থেকে ঘুরে নিয়ে যায় গিয়া। তো ওইভাবে এখন আজকে সকালবেলা আমি আইয়া এফআইআর দিচ্ছি এবং এফআইআর দেওয়ার আগে আমি এফআইআর করে লিখতে আসলাম, হঠাৎ একটা ফোন আইছে আমার
কোনো একটা সোর্স থেকে যে আপনার ওই ব্যাগটা চুরি হয়েছে না কালকে, বলে হয় এই ব্যাগটা পাওয়া গেছে, আপনার ইমিডিয়েটলি অন্নপূর্ণা ঘাটে এখানে আইন। সঙ্গে সঙ্গে আমি দৌড়িয়া অন্নপূর্ণার ঘাটে এখানে আইছি। আওয়ার পরে তারা কইলো একটু দাঁড়াইন, পুলিশ গেছে, এটা ওই দুধপাতিল সাইডে এটা রিকভারি করার লাগিয়া। তো পুলিশ আইছে, আওয়ার পরে রিকভারি করছে এটা। তো আমি এখন থানাতে আইছি, থানাতে এখানে যে ফর্মালিটিসগুলো আছে, বাইকটা পাওয়া গেছে, আমি লাকি। কিন্তু এটা তো বহুত বড় চক্রান্ত আছে, এটার পিছনে একটা যে ছেলেটারে ধরছে তারা, বাচ্চা একটা ছেলে, ইনোসেন্ট টাইপের, কিন্তু হে নাই, এর পিছনে কোনো বড় গ্যাং আছে। তো আমি মানে আমার তরফ থাকিয়া একজন নাগরিক হিসাবে এটাই আমার থাকবো পুলিশের উপরে, যে এই গ্যাংটারে যাতে করে। কারণ আজকে আমার হয়েছে পাইলিছি, আমি হয়তো ভাগ্যক্রমে, কালকে আরেকজন হইব, এইভাবে চলতে থাকবো। এই গ্যাংটা যাতে পুলিশে ধরে, ওইটা আমি একটা রিকোয়েস্ট আপার মলে এটা রিকোয়েস্ট করি যে পুলিশ যাতে এই গ্যাংটায় ধরে, নাইলে এইভাবেই চলতে থাকবো। এটাই আমার খোয়ার আছিল। আর বাইকটা আমি পাইমু, আমার যে ফর্মালিটিস থানার এগুলো তারা করে, এখন করার পরে আমার হচ্ছে হ্যান্ড ওভার করিয়া দিব আর কি। ধন্যবাদ, ওইটাই আমার খোয়ার। শিলচরের রংপুরে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। শিলচর রংপুর চতুর্থ খণ্ডের আঙ্গারজোর এলাকায় এক পরিবারের উপর উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। অবশেষে গত 29 মার্চ গভীর রাতে তাদের বাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী নিগেন্দ্র দাস জানান, ঘটনার সময় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি ছিলেন। বাড়িতে ছিলেন তার বৃদ্ধ ও অসুস্থ পিতামাতা। রাত আনুমানিক 12টার সময় আগুন লাগানো হয়। স্থানীয় বাসিন্দা সুকেশ দাস প্রথমে ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিগেন্দ্র দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমাদের বাড়ি ছাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এবার তারা বাড়িতে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপ নিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ঘনবসতি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। নিগেন্দ্র দাস পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে অভিযুক্তদের নাম উল্লেখ করেছেন: গোপাল দাস, খুকুন দাস, সুজন দাস ও রঙ্গলাল দাস। তার দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্ত চলছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তারা যে এরা ফ্যামিলিটা খুব খারাপ মানুষ, তারার সঙ্গে কেউই বিচার উচার করেও পারে না, আর তারা কেউ কথা মানে না, কেউ কথা শুনে না। এটা লেগে আমরা তখন আইনের আশ্রয় নিছি, আর রংপুর আউটপোস্ট আমরা কেস দরখাস্ত করছি। তখন আইনের কাছে আমরা বিচার চাই। আস্তাটা ভাড়াই জ্বালাইতে আসতো, আস্তা ভাড়া জ্বলি গেলে সব শেষ। আস্তাটা ভাড়াই তার জ্বালাইবার ইচ্ছা নয়, কেন বেড়ার মধ্যে আগুন দিছে। আজকে খালি জয়দর ফুললো না তো, আস্তাটা ভাড়াই ফুললো, প্রতিবেশী সব পূজা চাই গেল। ওইটার লেগে তারা যাতে আইনে উপযুক্ত শাস্তি দেয়। তারা ডাকছি এটা, আরো পরে আরো কয়েকজন মানুষ লিয়ে ডাকছে, করতে পারছে। পরে প্রশাসন আইছে, প্রশাসন আয়া তারা ঘর থেকে ডাকিয়ে বাইর করছে। হ্যাঁ, এরপরে আমি প্রশাসনের সামনে গিয়ে আবার কইছি যে স্যার হ্যাঁ আগুন লাগাই আইছে গোপাল দাস। তখন আমি তার কাছে আইছি, কোর্টের দেশ দোষের কাছে আমি মানে এটা একটা চাইছিলাম, কিন্তু তারা দেশ দোষ মানছে না। তাই বাধ্য হয়ে আমি প্রশাসনের কাছে গেলাম। প্রশাসনের কাছে আমি এফআইআর করছি। এখন প্রশাসনের কাছে আমার পুরো ভরসা আছে। প্রশাসনে যেটা পদক্ষেপ নিব আমি এটাতে রাজি আছি। প্রশাসন যাতে আমারে সন্তুষ্ট করে, এটাই আমার দাবি। তাকি না যে আগুন দিছে তার নাম হইল গোপাল দাস, কুকন দাস, সুজন দাস, তার বাবা হইল রঙ্গলাল দাস। তারা গোপালে আগুনটা দিছে, কিন্তু ষড়যন্ত্র তারা চাইরো বাপপুতের। হ্যাঁ, কিন্তু প্রশাসনের কাছে আমি এটা চাই যাতে উচিত বিচার হয়, তারা যাতে গ্রেপ্তার তাড়াতাড়ি হয়, এটাই আমার মানে প্রশাসনের কাছে অনুরোধ।
বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মদিন উদযাপন রাধামাধব কলেজে। আসাম সরকারের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ মর্মে মঙ্গলবার শিলচর রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের উদ্যোগে সদৌ আসাম বড় ছাত্র সংস্থার সভাপতি বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের ৬৯তম জন্মজয়ন্তী ছাত্র দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। যদিও গতকাল ছিল উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মদিন, কিন্তু এদিন সরকারি ছুটি থাকায় অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই তার এই জন্মদিনকে মঙ্গলবার কলেজে কনফারেন্স হলে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক জীবন দাস, ডক্টর কালীপদ দাস, ডক্টর সূর্য সেন দেব, ডক্টর CH মণিকুমার সিংহ, ডক্টর রাহুল শরণিয়া, ডক্টর M সানি সিংহ, ডক্টর নবনীতা দেবনাথ, ডক্টর সোনালী রায়চৌধুরী, নম্রতা নাথ, শবনম সারংসা প্রমুখ। NGO সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আসাম রাজ্যিক চেয়ারম্যান অসীম ও ভাইস চেয়ারম্যান কমরুলকে নিযুক্তি। ভারতীয় সামাজিক সংস্থা এবং কার্যকর্তা সংগঠন ও নীতি আয়োগ ভারত সরকার কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত জাতীয় ট্রাস্ট NGO সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আসাম রাজ্যিক চেয়ারম্যান পদে অসীম কুমার শ্যাম এবং ভাইস চেয়ারম্যান পদে কমরুল হক লস্করকে নিযুক্তি প্রদান করা হয়েছে। তাদের এই নিযুক্তি অবৈতনিক এবং এর মেয়াদ 2025 সালের 27 মার্চ থেকে 2027 সালের 27 মার্চ পর্যন্ত হবে। অসীম কুমার সেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ শিলচর শহরতলি সোদপুরের নিউ লাইফ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি শিলচর অম্বিকাপুর পার্ট 1 এর উল্লাসকর সরণির বাসিন্দা। সোদপুর নিবাসী কমরুল হক লস্কর নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। মঙ্গলবার শিলচর শহরতলি সোদপুরে সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নবনিযুক্ত আসাম রাজ্যিক চেয়ারম্যান অসীম কুমার সেম ও ভাইস চেয়ারম্যান কমরুল হক লস্কর একথা জানিয়েছেন। ভাইস চেয়ারম্যান কমরুল হক লস্কর জানান, নয়াদিল্লির কৃষ্ণনগর B4 সফদরজং এনক্লেট অর্জুননগরওয়ালা বড় গুরুদ্বার এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়। NGO সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একটি সর্বভারতীয় অ্যাসোসিয়েশন। দেশের NGO-গুলোকে একত্রে নিয়ে NGO সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কাজ। আসামে কাজ করার জন্য জাতীয় সভাপতি রামকুমার ওয়ালিয়া তাদের দুজনকে নিযুক্তি দেওয়ার ধন্যবাদ জানান। সেই সঙ্গে সংগঠনের দায়িত্ব নির্ভীক ও সুষ্ঠুভাবে পালন করবেন বলে জানান তিনি। অসীম বলেন, যেসব NGO এই সংগঠনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তাদের যোগাযোগের জন্য আহ্বান জানান তিনি। आज बड़े हर्ष का विषय है कि हमारी NGO एसोसिएशन ऑफ इंडिया, जिसका मैं राष्ट्रीय अध्यक्ष हूं, उसको राष्ट्रीय ट्रस्ट की मान्यता मिल गई है। बल्कि उसके साथ हमने जो सोशल वर्कर हैं उनको भी जोड़ दिया है। अब इसका नाम हो गया है भारतीय सामाजिक संस्था एवं कार्यकर्ता संघ, NGOज एंड सोशल वर्कर एसोसिएशन ऑफ इंडिया। इसको ट्रस्ट की मान्यता मिल गई है। मैं सारे जितने भी हमारे NGO एसोसिएशन ऑफ इंडिया के साथी हैं, समाज सेवी हैं, सबको शुभकामनाएं देता हूं। और इसमें मुझे चेयरमैन बनाया गया है और इसके अलावा करीब 52 ट्रस्टी जो पूरे देश से अलग अलग संस्थाओं के राष्ट्रीय अध्यक्ष हैं, अलग अलग प्रदेशों के लोग हैं, उनको इसमें ट्रस्टी बनाया गया है। मैं उन सभी को हार्दिक शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आशा करता हूं कि जो जिम्मेदारी आज उन्हें तथा मुझे मिली है, हम उसको अपने कर्तव्यों का सही तरह से निर्वहन करते हुए पूरे देश में समाज सेवा करने का काम करेंगे और जो हमारे संस्था के साथी हैं उनको संरक्षण और सहयोग करने का काम करेंगे। रामकुमार वालिया, राष्ट्रीय अध्यक्ष NGO एसोसिएशन ऑफ इंडिया, नई दिल्ली। NGOs सोशल वर्कर्स एसोसिएशन ऑफ इंडिया का चेयरमैन असम के लिए नियुक्त हुआ। तो हमारा जो प्रेसिडेंट है आपका रामकुमार वालिया साहब, उन्होंने हमको ये जिम्मेदारी दी है असम का जितना भी NGOs है जो भी काम कर रहे हैं उनको कैसे मदद कर सकते हैं, क्योंकि बहुत सारा NGO है कि बिना सपोर्ट की तो वो काम करना चाह रहे हैं लेकिन काम कर नहीं पा रहे। तो हमारा मूल जो पर्पस है उसमें यही है, सब इकट्ठा आए, असम में जितना भी NGOs है सब एक साथ आए ताकि हम लोग
ये जो मकसद है सबका, जितने भी NGOs का, वो हम पूरा कर सकें। और मैं वादा करता हूँ एज ए चेयरमैन कि मेरे से जो भी बनता है एक NGO को मदद करने के लिए, वो मैं पूरा करूँगा। और मेरे साथ है मिस्टर कमरुल इस्लाम लश्कर, जो वाइस चेयरमैन है असम का। तो हमारा यही है, अभी जितना भी डिस्ट्रिक्ट है असम में, हालांकि पहले बराक वैली की बात करते हैं, तो बराक वैली को एक ही जोन में हम लोग ने डाला है। तो वहाँ पे अलग अलग नियुक्त करेंगे प्रेसिडेंट, सेक्रेटरी, ताकि वो लोग इंडिपेंडेंटली काम करें। आपका मोटो क्या है पे? इसमें जो हमारा जो मेन मोटो है, मैं पहले भी बता चुका हूँ कि बहुत सारे NGOs है काम करना चाहते हैं, लेकिन बहुत सही सपोर्ट नहीं पाते। तो आज ये जो ऑल इंडिया लेवल पे ये लोग अपना ग्वालियर साहब जैसा आदमी जिन्होंने ये प्रतिष्ठान के प्रेसिडेंट है, आज कॉलेज में वाइस चेयरमैन है ऑल इंडिया, तो उनका भी यही कहना है कि कैसे मदद किया जाए लोगों को। तो जितना भी सोशल वर्कर्स है, किस तरह से सब मदद किया जाए, ढंग से काम कर पाए। बहुत सारा कंस्ट्रेंट्स है आज के लिए, चाहे फंड का हो, चाहे प्रॉपर कुछ भी प्रॉपर में हर सपोर्ट नहीं मिल रहा है। तो हमारा ये कोशिश रहेगा जितने से जितना हम लोग कितना सपोर्ट कर पाए सब एक NGO को, ताकि वो भी अपने ढंग से काम कर पाए अपना इलाका में। तो पहले हम लोग यह शुरू कर रहे हैं बराक वैली से, फिर आगे जितना भी डिस्ट्रिक्ट है हम लोग वहाँ चलेंगे, चल के एक एक करके सबको नियुक्त करेंगे, ताकि एक साथ इकट्ठा होकर हम लोग कुछ काम करेंगे। और ये हमारा जो ऑल इंडिया चेयरमैन है राम कुमार वालिया जी, उन्होंने वादा किया है कि असम के लिए जितना भी हो सके वो खुद आएंगे, खुद प्रचार करेंगे और सब कुछ सेटअप करके जाएंगे, ताकि सीधी तरीक़ा से सब कुछ हर कोई काम कर सके। नमस्कार। দ্য সোসাইটি ফর পলিটিক্যাল অ্যানালাইসিসের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিন উদযাপন, রাজনীতির সেকাল একাল নিয়ে আলোচনা। রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দ্য সোসাইটি ফর পলিটিক্যাল অ্যানালাইসিসের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজিত হয়। স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনার বিষয় ছিল রাজনীতির সেকাল একাল। বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ বিশিষ্ট ব্যক্তিত্ব বাবুল হোর, মিহিরলাল রায়, প্রদীপ রায়চৌধুরী, পুণ্যপ্রিয় চৌধুরী, মনোজ বিশ্বাস প্রমুখ। বিভিন্নভাবে সংবাদপত্রকে শুরু করে এবং মন্ত্রী হওয়ার পরে সেই সহায়তার পরিমাণ ছিল ব্যাপক। তিনি কখনো ক্রেতার পক্ষে ক্রেতার বিপক্ষে সেটা বিচার করেন। তিনি একটা সংবাদপত্র প্রতিষ্ঠান গড়ে উঠল, সংবাদপত্রের মালিক, তার সঙ্গে যারা কর্মচারী আছে সবাই যাতে সম্মানের সঙ্গে থাকতে পারুক, এই ধরনের তার সাধ্যমতো তিনি ব্যবস্থা করেছেন। বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনের মারফতে বিভিন্নভাবে এবং সম্মান প্রদান। আমার একটা ছোট্ট কাগজ যেটা থাকতাম বরাক, সেই বরাক পত্রিকার সম্পাদক হিসেবে আমাকে ভারতীয় সংবাদপত্র যে পরিষদ ইন্ডিয়ান প্রেস, সেইটাকে আমাকে করা হয়েছিল মেম্বার, যে অ্যাসোসিয়েশনের সদস্য ইন্ডিয়ান এক্সপ্রেস গোয়েঙ্কা ছিল, তারপরে টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজারের প্রদীপ সরকার ছিল, ওই ধরনের। এবং ছোট পত্রিকা বলতে ভারতবর্ষ থেকে একজন এই পত্রিকা এই সংগঠনের সদস্য হয়েছিল, সেটাও সেই সন্তোষ মোহনের দিনে। সন্তোষ মোহন আমাদেরকে এত মর্যাদা দিতেন, প্রায় ভারত ভ্রমণের বিভিন্ন কন্ডাক্টেড ট্যুর এই সমস্ত আয়োজন করত। আমাকে বিদেশ পাঠাবার জন্য এই নরসিংহ রাগের সঙ্গে তিনি করে দিয়েছিলেন ব্যবস্থা। যাই হোক, এ অঞ্চলে রাজনৈতিক জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব সন্তোষ মোহন দেবের আজ 92তম জন্মদিবস।
এ উপলক্ষে দ্য সোসাইটি ফর পলিটিক্যাল অ্যানালাইসিসের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল রাজনীতির সেকাল একাল। এ নিয়ে বহু তথ্য, বহু কথা উঠে এসেছে যে এক সময় আমাদের এ অঞ্চলে রাজনৈতিক জগতে যে একটা গরিমা ছিল, সেটা কি সেই পরম্পরাকে আমরা ধরে রাখতে পেরেছি, এ প্রশ্ন উঠে এসেছে। এবং যে কথাটুকু আমরা বলতে চাই যে আমাদের এই অঞ্চলের রাজনৈতিক জগৎ নিয়ে, বিশেষত যারা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, যারা বিভিন্ন সময়ে বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তাদের নিয়েও আরো ব্যাপকভাবে চিন্তা চর্চার প্রয়োজন রয়েছে, বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে, এমনকি রিসার্চ করার প্রয়োজন রয়েছে। আরো গবেষণা করতে হবে, তুল্যমূল্য বিচার করতে হবে, যাতে সঠিক ইতিহাস জনসমক্ষে উঠে আসে। আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং এই যে ইতিহাস বিকৃতি, সেটা কিন্তু আমাদের আত্মানুসন্ধানের ক্ষেত্রে এক চরম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি হন না কেন, তার ইতিবাচক ও নেতিবাচক দিক থাকবে। সন্তোষ মোহন দেবয়ের ব্যতিক্রম নন, তাকে নিয়েও বহু কথা রয়েছে। তিনি যেমন এ অঞ্চলের বিভিন্ন উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ, এ কথাটিও আলোচিত হয়। তাই এসব বিষয় নিয়ে নির্মোহ, নৈর্ব্যক্তিক, নিরপেক্ষ বিশ্লেষণের যথেষ্ট প্রয়োজন রয়েছে। কিন্তু একথা অনেক অনস্বীকার্য যে সন্তোষ মোহন দেবের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এ অঞ্চলে কিন্তু তিনি স্মরণীয় হয়ে থাকবেন, তার স্মৃতিকে মুছে ফেলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।